রহস্যময় ফ্ল্যাট, যেখানে যেই থাকতে যায় সেই নিজেকে নিজে শেষ করে দেয়। প্রথমে তিন বন্ধু ফ্ল্যাটটি ভাড়া নেয় এবং পরদিন সকালেই তাদের তিনজনের ঝুলন্ত দেহ ওই ফ্ল্যাটে পাওয়া যায়। পরবর্তীতে দুজন স্বামী স্ত্রী ফ্ল্যাটটি ভাড়া নেয়, যারা কিনা 4 দিন পর এক রাতে একে অন্যের গলা কেটে মারা যায়। এরপর এই ফ্ল্যাটে থাকতে আসে এক হরর মুভির ডিরেক্টর, যার সাথে একের পর এক ভয়ানক ঘটনা ঘটতে থাকে। আস্তে আস্তে বেরিয়ে আসে এই ভয়ানক ফ্ল্যাটের অজানা রহস্য। এই ফ্ল্যাটেই ছিল একটি গোপন ঘর, যা লুকিয়ে রেখেছিল এই ফ্ল্যাটের মালিকদের সাথে ঘটা এক লোমহর্ষকর ভয়ানক ঘটনা, যা আপনার রাতের ঘুম কেড়ে নিবে। তো চলুন আর দেরি না করে আজকের এই সাউথ ইন্ডিয়ান হরর মুভির কাহিনী জানা যাক, যার নাম ডিমন। গল্পের শুরুতে আমরা একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা রাতের বেলা একটি নির্জন রাস্তা দিয়ে একাকী ড্রাইভ করে একটি বিরাট বড় বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। তার হাতে ছিল এক গুচ্ছ চাবি, যা দিয়ে সে ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। আর এরপর ফ্রেশ হয়ে এক কাপ চা হাতে বাড়ির উঠানে গিয়ে বসে। ঠিক ওই সময় এই বাড়িকে ঘিরে থাকা জঙ্গলের মধ্যে আমরা একটা আত্মাকে দেখতে পাই, যে কিনা ওই মেয়েটিকেই দেখছিল। একটু পরে সে নিজের চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়ার জন্য। হঠাৎই চোখ খুলতেই সে তার মুখের সামনে ওই ভয়ানক আত্মাকে ঝুলে থাকতে দেখতে পায়। ফলে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। হঠাৎই ওই আত্মা তার সামনে চলে আসে, যা দেখে সে প্রচন্ড ভয়ে দৌড়ে গিয়ে ঘরে ঢুকে যায়। তখনই তার মনে পড়ে যায় কেউ একজন তাকে বলেছিল যে যতক্ষণ পর্যন্ত তার গলায় ক্রস থাকবে ততক্ষণ পর্যন্ত ডিমন তার কোনো কিছুই করতে পারবে না। ওই সময় মেয়েটি তার সামনে ক্রসকে ঝুলে থাকতে দেখতে পায়। সে যখনই এটি নেওয়ার জন্য এগিয়ে যায়, ঠিক তখনই পুরো বাড়ি আঁধার হয়ে যায়। সে টর্চ জ্বালিয়ে আশেপাশে ক্রস খুঁজতে থাকে। ঠিক তখনই ওই ভয়ানক ছায়ামূর্তি আবারও তার সামনে চলে আসে। এবার সে ভয়ে চিৎকার করে এক দৌড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ওই নির্জন রাস্তা দিয়ে ছুটতে আরম্ভ করে। ছুটতে ছুটতে সে কিছুটা ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। পাশে তাকাতেই সে পাশের জঙ্গলের মধ্যে ওই আত্মাকে দেখতে পায়। তবে এবার আর সে পালাতে পারে না, কেননা ওই আত্মা ধোঁয়ার রূপ নিয়ে তার শরীরে প্রবেশ করে। মেয়েটির ভয়ানক চিৎকারের সাথে এই দৃশ্যটি এখানেই কাট হয়ে যায়। আমরা বুঝতে পারি বিঘ্নেশ নামের একজন সিনেমা ডিরেক্টর এক প্রযোজককে তার গল্প বলছিল, অর্থাৎ এটি তার হরর স্ক্রিপ্ট ছিল, যা এতক্ষণ যাবৎ আমরা দেখছিলাম। এই স্ক্রিপ্টটা প্রযোজকের বেশ পছন্দ হয়। সে বিঘ্নেশকে সিনেমা তৈরির জন্য প্রস্তুতি নিতে বলে। এরপর প্রযোজক সৌমু নামের একজন লোককে কল করে ডেকে আনে, আর সৌমুকে বিঘ্নেশের সাথে পরিচয় করিয়ে দেয়। এই সিনেমাটি তৈরির ব্যাপারে বিঘ্নেশকে সৌমুই সাহায্য করবে। সৌমু বিঘ্নেশকে জানায় যে এই প্রযোজকের সাথে যারাই কাজ করেছে তারাই এখন বেশ সফল, সেই সাথে অনেক টাকাও কামাচ্ছে। বিঘ্নেশ বলে সে টাকা কামাতে চায় না, শুধুমাত্র একটি ভালো সিনেমা তৈরি করতে চায়। এখন ঠিক হয় তারা আগামীকাল থেকে কাজ শুরু করে দিবে। এখন বেশ খুশি মনে বিঘ্নেশ প্রযোজকের অফিস থেকে বেরিয়ে যায় এবং চলে যায় একটি ক্যাফেতে। সেখানে তার দল তার জন্য অপেক্ষা করছে। সবাইকে যখন সে জানায় প্রযোজক তাদের সাথে কাজ করতে রাজি হয়ে গিয়েছে, সবাই আনন্দে ফেটে পড়ে। অনেকদিন ধরেই তারা এই দিনের জন্য অপেক্ষা করছিল। আর এরপর বিঘ্নেশ তার বাবাকে কল করে। সে তার বাবাকেও এই খুশির সংবাদ দেয়। বিঘ্নেশের বাবা জিজ্ঞাসা করে তার কোন স্ক্রিপ্ট নিয়ে সিনেমা হতে যাচ্ছে। বিঘ্নেশ জানায় হরর স্ক্রিপ্ট নিয়ে। সে এবার হরর স্ক্রিপ্ট নিয়েই সিনেমা করবে। বিঘ্নেশের বাবা বেশ খুশি হয় এবং বিঘ্নেশকে বলে তার সব মনোযোগ এখন কাজের দিকে দিতে। তার বাবা তাকে নিজের পেশা বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছে, তাই সে যেন তার সর্বোচ্চ দিয়ে কাজ করতে পারে। বিঘ্নেশ তার বাবার কথাই সম্মতি জানায়। এরপর বিঘ্নেশ তার বাবাকে জানায় তার একটি বাড়ি ভাড়া করা প্রয়োজন, কেননা হোস্টেলে থেকে সে মন দিয়ে কাজ করতে পারছে না। তার বাবা তাকে একটি ভালো বাড়ি খুঁজে বের করতে বলে। টাকা পয়সা যা লাগে তার বাবাই তাকে দিবে। এখন পরদিনই বিঘ্নেশ তার বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি খোঁজার কাজে। কয়েকদিনের মধ্যেই সে একটি অ্যাপার্টমেন্ট হাউসের সন্ধান পায়। রিয়েল এস্টেট এজেন্ট তাদেরকে রাতে বাড়ি দেখতে যেতে বলে, কারণ সে দিনে ব্যস্ত থাকবে। নির্দিষ্ট সময়ে বিঘ্নেশ পৌঁছে যায় অ্যাপার্টমেন্ট হাউসে। রিয়েল এস্টেট এজেন্ট তাকে জানায় 2 বেডের এই অ্যাপার্টমেন্ট সে এলাকা হিসাবে খুব সস্তায় পাচ্ছে, তবে তাকে সময় মতো অ্যাডভান্স এবং বাড়ি ভাড়া পরিশোধ করতে হবে। এজেন্ট বিঘ্নেশকে বাড়ি দেখতে বলে নিজে চলে যায় ফোনে কথা বলতে।
বিঘ্নেশ একাই ভেতরে ঢোকে এবং লাইট জ্বেলে দেয়, তবে লাইট না জ্বলে ফ্লিকার করতে থাকে। অনেকক্ষণ ফ্লিকার করার পর তা জ্বলে ওঠে। বিঘ্নেশ সবগুলো ঘর ঘুরে ফিরে দেখতে থাকে। আমরা লক্ষ্য করি কেউ একজন তার উপর আড়াল থেকে নজর রাখছে। সবকিছু দেখার পর বিঘ্নেশ বেরিয়ে যায় এবং আমাদের একটি দেওয়াল দেখানো হয়, যা দেখে মনে হয় এই দেওয়ালটিতে কোনো রহস্য লুকিয়ে আছে। বিঘ্নেশ এজেন্টকে জানায় তার বাড়িটি পছন্দ হয়েছে, যা শুনে এজেন্ট তাকে পরদিনই অ্যাডভান্স নিয়ে আসতে বলে, কেননা তারা এগ্রিমেন্ট করে ফেলবে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বিঘ্নেশকে দেখি, যে কিনা হরর সিনেমা দেখছিল। একজন ভালো পরিচালক নিজে কাজ করার পাশাপাশি অন্যের কাজও দেখবে, এটাই বিঘ্নেশের বিশ্বাস। এই সময় বিঘ্নেশের কাছে তার মায়ের কল আসে। বিঘ্নেশের মা তাকে বলে জ্যোতিষী বলেছে বিঘ্নেশের গ্রহ এখন ভালো সময় আছে, সে যেখানেই হাত দিবে সেখানেই সোনা ফলবে। এছাড়াও জ্যোতিষী তাকে বিয়ে করে নিতে বলেছে। আগামী 4 মাসের মধ্যে বিয়ে করতে না পারলে 4 বছরেও তার বিয়ে হবে না। বিঘ্নেশের মা জানায় সে বিঘ্নেশের জন্য মেয়ে খুঁজছে, তারা জলদি তার বিয়ে দিবে। বিঘ্নেশ জানায় তার মা তার জন্য মেয়ে খুঁজতে পারে, তার আপত্তি নেই, তবে সে ইদানিং অনেক ব্যস্ত, তাই সে নিজে এই ব্যাপারে কোনো সময় দিতে পারবে না। এছাড়া সে যে এখন বিয়ে করতে পারবে এই ব্যাপারেও নিশ্চিত না। এভাবেই দেখতে দেখতে বিঘ্নেশের সিনেমার মুহূর্তের দিন চলে আসে। বিঘ্নেশ, তার দল, সৌম্য এবং প্রযোজক জড়ো হয় সিনেমার শুটিং এর কাজের উদ্বোধন করতে। সৌম্য ভগবানের মূর্তির সামনে দিয়া জেলে উদ্বোধন করে, আর এরপর তাদের কাজ শুরু হয়। বিঘ্নেশ তার কাগজপত্রের তারার ভেতর একটি বায়োডাটা এবং একটি মেয়ের ছবি খুঁজে পায়। মেয়েটিকে দেখে বিঘ্নেশের মুখে হাসি ফোটে। আমরা বুঝতে পারি মেয়েটির ছবি বিঘ্নেশের মাই তার কাগজপত্রের মধ্যে রেখেছিল। এই মেয়েটিকে প্রথম দেখাতেই বিঘ্নেশের ভালো লেগে যায়। সেদিন সন্ধ্যায় বিঘ্নেশ চলে যায় তার বাড়ির এগ্রিমেন্ট করতে। এগ্রিমেন্টের কাগজে সই করতে যাবে, ঠিক তখনই দেখা যায় তার কাগজে কালি আসছে না। সে বেশ কিছুক্ষণ চেষ্টা করেও সই করতে পারে না। শেষে এজেন্ট তাকে কলম এগিয়ে দেয়, সে সই করে এবং এই অ্যাপার্টমেন্ট হাউসটি তার হয়ে যায়। বিঘ্নেশ তার দলবল নিয়ে তার নতুন বাড়িটি চমৎকার করে সাজাতে থাকে। তারা যখন দেওয়ালে ওয়ালপেপার লাগাচ্ছিল তখন একটি ছিদ্র ওয়ালপেপারে ঢেকে যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো ওয়ালপেপার নিজে নিজেই সরে সেই ছিদ্রটি আবারও বেরিয়ে পড়ে। ব্যাপারটা কেউই লক্ষ্য করে না। সবাই বাড়ি সাজায়, ফুর্তি করে, নাচ গান করে এবং খাওয়া দাওয়া করে। সোমও সেদিন বিঘ্নেশের বাড়িটি দেখতে আসে। সারা চিত্র দিয়ে কেউ একজন তাদের উপর নজর রাখছে, তারা কেউই ব্যাপারটা লক্ষ্য করে না। আর এরপর সারাদিন একসাথে থেকে রাতের বেলা সবাই ফিরে যায়। ক্লান্ত বিঘ্নেশ সোফার উপর শুয়ে ঘুমিয়ে পড়ে। আমরা দেখতে পাই ঘুমন্ত বিঘ্নেশের সোফার পেছনে দুটি বাচ্চা ছেলে মেয়ে খেলা করছে। বাচ্চাগুলো হঠাৎ করে আসে এবং হঠাৎই কোথাও একটা উধাও হয়ে যায়। বিঘ্নেশ কিছুই বলতে পারে না। সে ঘুম থেকে ওঠার পর আয়নার সামনে দাঁড়ায় এবং দেখা যায় আয়নার উপর অনেক ধুলা পড়ে আছে, অথচ এই আয়নাটি তো গতকালই লাগানো হয়েছে। একদিনে এত ধুলা পড়া সম্ভবই না। বিঘ্নেশ অবাক হয়, তবে সে তেমন একটা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই বিঘ্নেশ চলে যাওয়ার পর সে যে আয়নাতে হাতের ছাপ তৈরি করেছিল সেটা একা একাই মুছে গিয়েছে। এদিকে ওই দিনই বিঘ্নেশ একজনকে কল দেয় এবং তাকে বলে কার্তিকার বাবার সাথে কথা বলতে চায় সে। কার্তিকার কুষ্টি এবং বায়োডাটা তারা 6 মাস আগেই পেয়েছে। সে ব্যস্ত থাকার কারণে তারা জবাব দিতে পারেনি। এখন বিঘ্নেশ কার্তিকার ব্যাপারে আগ্রহী। কার্তিকার বিয়ে হয়ে গিয়েছে কিনা সে জানতে চায়। কার্তিকার বাবা বলে তার মেয়ের বিয়ে অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। বিঘ্নেশ বলে তার মেয়েকে বিঘ্নেশের বেশ পছন্দ। সে নিজে কার্তিকার সাথে কথা বলতে চায়। কার্তিকা এবং তার পরিবার যদি বিঘ্নেশকে পছন্দ করে তাহলে তার বাবা মাকে নিয়ে কার্তিকার পরিবারের সাথে কথা বলার জন্য সে আসবে। কার্তিকার বাবা বলে বিঘ্নেশ ফোনেই এত তাড়াহুড়া করছে কেন, আগে সে তার যোগ্যতা তো বলুক। বিঘ্নেশ বলে সে আগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করত, এখন তার নিজের সিনেমার শুটিং শুরু হয়েছে। এ কথা শুনে কার্তিকার বাবা বলে সিনেমার মতো কাজের উপর যার আয় নির্ভর করে তার সাথে সে মেয়ে দিতে আগ্রহী না। বিঘ্নেশ তাকে কিছু একটা বলতে চেয়েছিল, তবে তার আগেই কার্তিকার বাবা ফোন কেটে দেয়। এরই মধ্যে বিঘ্নেশের বন্ধুরা চলে আসে এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে এখন বিয়ে নিয়ে চিন্তা না করে বরং সিনেমা নিয়ে চিন্তা করতে। তবে বিঘ্নেশ কিছুতেই কার্তিকাকে ভুলতে পারছিল না, তাই তো সে পরদিনই সোমুকে নিয়ে চলে যায় কার্তিকার বাড়িতে। কার্তিকার বাড়ির সামনে অসংখ্য লোকের ভিড় দেখতে পেয়ে তারা বেশ অবাক হয়। লোকগুলো সব বেরিয়ে চলে গেলে বিঘ্নেশ এবং সৌমু কার্তিকার বাড়িতে প্রবেশ করে। বাড়ি দেখে মনে হয় এখানে কোনো একটা উৎসব চলছে।
এখন বিঘ্নেশ আওয়াজ দিলে ভেতর থেকে কার্তিকা ফোনে কথা বলতে বলতে বেরিয়ে আসে। কার্তিকাকে সামনে দেখে বিঘ্নেশ যেন তার প্রেমে পড়ে যায়। সে যেন মুগ্ধ হয়ে শুধুমাত্র কার্তিকাকেই দেখছিল। কার্তিকা কি বলছে তার কোনো কথাই বিঘ্নেশের কানে পৌঁছাচ্ছিল না। সমু ব্যাপারটা সামলে নেয় এবং কার্তিকাকে বলে তারা কার্তিকার বাবার সাথে দেখা করতে এসেছে। কার্তিকা তাদেরকে বসতে বলে ভেতরে যায়। তবে বিঘ্নেশের নজর তখনও কার্তিকার থেকে সরছিল না। কার্তিকার বাবা সেখানে আসে এবং জিজ্ঞাসা করে তারা কি চায়। বিঘ্নেশ তার নাম জানালে কার্তিকার বাবা জিজ্ঞাসা করে সে গত রাতের ওই সিনেমাওয়ালা কিনা। বিঘ্নেশ হ্যাঁ বলে। কার্তিকার বাবা জিজ্ঞাসা করে তারা কি চায়। বিঘ্নেশ কিছুটা ইতস্তত করে বলে সে তার মেয়েকে বিয়ে করতে চায়। দরজার পাশে দাঁড়িয়ে থাকা কার্তিকা এই কথায় বেশ অবাক হয়। সমু তখন বলতে থাকে বিঘ্নেশ অনেক ভালো একজন ছেলে, তার সিনেমাও খুব ভালো চলবে। তারা আগেই নিষেধ না করে কিছুদিন বিঘ্নেশ সম্পর্কে খোঁজ খবর জানাশোনা করতে পারে। কার্তিকার বাবা তখন বলে তার মেয়ের ইতিমধ্যে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তাই তাদের এখন আর কিছুই করার নেই। ফলে ভীষণ মন খারাপ করে বিঘ্নেশ উঠে আসে। তবে বারবার সে বাড়ির ভেতরে দেখতে থাকে, এক নজর কার্তিকাকে দেখার আশায়। কার্তিকার এঙ্গেজমেন্ট হয়েছে তাতে কি, বিঘ্নেশ তবুও হাল ছাড়ে না। সে পরদিনই ওই জুয়েলারির দোকানে চলে যায় যেখানে কার্তিকা চাকরি করত। সে তার কাজে আসতেই বিঘ্নেশ তাকে থামায় এবং বলে সেই গতকাল তার বাড়িতে গিয়েছিল। বিঘ্নেশ প্রথম দেখাতেই কার্তিকাকে খুব পছন্দ করে ফেলেছে, তাকে বিয়ে করতে চায়। কার্তিকা তার কথা তেমন একটা পাত্তা দেয় না এবং বলে তাকে তো কাজে যেতে হবে। বিঘ্নেশ কার্তিকাকে বলে সে তার হ্যাঁ শোনার জন্য যত সময় লাগুক অপেক্ষা করবে। কার্তিকা তার কথায় গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। ওই রাতে বিঘ্নেশ যখন গোসল করছিল তখন কেউ একজন একটি ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসে। বিঘ্নেশ প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে ছুটে বাথরুম থেকে বেরিয়ে আসে। তবে ওই ব্যক্তি ছুরি হাতে তার পেছন পেছন ছুটে যায়। একসময় ওই লোক ধাক্কা দিয়ে বিঘ্নেশকে মাটিতে ফেলে দেয় এবং তার বুকে ছুরি মারতে যায়। ঠিক তখনই বিঘ্নেশের ঘুম ভেঙে যায়। সে এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল। বিঘ্নেশ বুঝতে পারে না হঠাৎ করে সে এমন অদ্ভুত স্বপ্ন কেন দেখেছে। পরদিন সকালে আমরা বিঘ্নেশকে তার বাইকে করে কার্তিকার পেছন পেছন যেতে দেখতে পাই। কার্তিকাও স্কুটির ব্যাক মিররে ব্যাপারটা লক্ষ্য করে। সে তার দোকানের সামনে এসে নিজের গাড়ি থামায়। বিঘ্নেশও তার বাইক থামায়। এরপর কার্তিকা ভেতরে যেতে গিয়েও আবার বাইরে বেরিয়ে আসে। বিঘ্নেশকে বলে সে তাকে কিছু বলতে চায়। বিঘ্নেশ এবং কার্তিকা দোকানের ভেতরে গিয়ে বসে। কার্তিকা বলে যে ছেলের সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে ছেলেটিকে তার একদমই পছন্দ হয়নি। তার মধ্যে কেমন একটা মেয়েলি ভাব রয়েছে যা কার্তিকার একদমই পছন্দ না। তার বাড়ির সবাই বিঘ্নেশের উপর রেগে আছে। তবে কার্তিকা অনেক খুশি। বিঘ্নেশ ওই ছেলের তুলনায় অনেক ভালো দেখতে, স্মার্ট, সেই সাথে তার সাহসও আছে। কার্তিকা বলে বিঘ্নেশ যেন বিঘ্নেশের বাবা মাকে নিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলে। কথা শুনে প্রথমে বিঘ্নেশ বেশ চমকে ওঠে, পরবর্তীতে সে খুবই খুশি হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না সৃষ্টিকর্তা তার প্রার্থনা শুনেছে, তার মনের মানুষকে তার কাছে এগিয়ে দিয়েছে। এরপর তারা দুজন বেশ ভালো সময় কাটায়। দুজন একসাথে অনেক ঘোরাফেরা করে, আনন্দ করে। বিঘ্নেশ তার বন্ধুদের সাথে কার্তিকার পরিচয় করিয়ে দেয়, তাকে তার বাড়িতে নিয়ে যায়। তাদের বেশ ভালো সময় কাটতে থাকে। একদিন বিঘ্নেশ তার বাড়িতে কাজ করছিল, তখন হঠাৎ করেই তার লাইট ফ্লিকার হতে শুরু করে। লাইট ঠিক করার জন্য বিঘ্নেশ একটি টুলে দাঁড়ায় এবং লাইট ঠিক করার চেষ্টা করতে থাকে। তখনই সিলিং থেকে একটি দড়ি এসে নামে এবং তার গলা পেঁচিয়ে যায়। অনেক চেষ্টা করেও বিঘ্নেশ সেই দড়ি খুলতে পারে না। এভাবেই চেষ্টা করতে করতে একসময় বিঘ্নেশের দেহ নিথর হয়ে যায় এবং সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ আজও সে এই ভয়ানক স্বপ্ন দেখছিল। পরদিন বিঘ্নেশ তার কাজে গিয়ে দেখতে পায় পুরো টিম একসাথে কাজ করছে। বিঘ্নেশ তাদের শুভ সকাল জানায়, তবে কেউই তার কথার জবাব দেয় না। এমনকি কেউ তার দিকে তাকায় না পর্যন্ত। সবাই নিজের মতো করেই কাজ করতে থাকে। নাভিয়া নামের একটা মেয়ে হঠাৎই বলে যে আজ এত বেলা হওয়ার পরও বিঘ্নেশ এখনো কেন এলো না। একথা শুনে বিঘ্নেশ বেশ অবাক হয়ে যায়। সে জলজ্যান্ত তাদের সামনে বসে আছে, অথচ তারা বলছে সে আসেনি। বিঘ্নেশ নাভিয়াকে বলে সে অনেক আগেই এসেছে। মেয়েটি তার দিকে তাকায় না। সে অভি নামের আরেকজন ছেলেকে বলে বিঘ্নেশকে কল করতে। অভি বলে অনেকক্ষণ ধরে কল করার পরও সে রিসিভ করছে না, অথচ বিঘ্নেশের হাতেই রয়েছে তার ফোনটি। সে বারবার বলতে থাকে সে অনেক আগেই এসেছে, তারা কি তাকে দেখছে না।
তবুও কেউ তার কথার কোনো জবাব দেয় না কিংবা তার দিকে ফিরে তাকায় না, যা দেখে বিঘ্নেশ এবার একটি ছেলের ঘাড়ে হাত দিয়ে তার দিকে তাকাতে বলে। তবে ছেলেটি তার দিকে না তাকিয়ে নাভিয়ার দিকে তাকিয়ে বলে সে কেন তার কাঁধে হাত রেখেছে। নাভিয়া বলে সে হাত রাখেনি। তখন ছেলেটি ভয় পেয়ে যায়, তবে সে বিঘ্নেশের কথা শুনতে পায় না। বিঘ্নেশ এবার সমুর কাছে যায়, তবে সমুও তার কথা শুনছিল না কিংবা তাকে দেখছিল না। বিঘ্নেশ এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। তার মনে পড়ে গত রাতের স্বপ্নের কথা। এর মানে কি গত রাতের স্বপ্ন নয়, বরং যা কিছু সে দেখেছে সবকিছু সত্যি সত্যি হয়েছে। সে কি মারা গিয়েছে? সে নিজের মুখে হাত দিয়ে কাঁদতে থাকে। তখনই তার পুরো দল তাকে ঘিরে ধরে এবং হাসতে থাকে। মূলত তারা সবাই মিলে তাকে বোকা বানিয়েছে, তার সাথে প্রাঙ্ক করেছে। বিঘ্নেশ এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে যে সে ঠিকঠাক মতো আছে এবং বেঁচে আছে। গত রাতের ব্যাপারটা শুধুমাত্র স্বপ্নই ছিল। এখন ওই দিন রাতের বেলা এজেন্ট ভার্ধান তার সাথে করে বিঘ্নেশের ফ্ল্যাটে একজন পুলিশ অফিসারকে নিয়ে আসে। পুলিশ অফিসারের নাম ছিল মর্গেসান। মর্গেসান তাকে কিছু জিজ্ঞাসাবাদ করে এবং তার আইডি সেই সাথে ঠিকানা সবকিছু থানায় জমা দিতে বলে। ফিরে যেতে যেতে মর্গেসান বারধানকে জিজ্ঞাসা করে সে কেন এত ভালো একজন ছেলেকে এই অ্যাপার্টমেন্টটা দিল। বারধান বলে সে নিজে থেকে দিতে চায়নি, বরং ছেলেটাই সস্তায় ভালো অ্যাপার্টমেন্ট খুঁজছিল, তাই সে দিতে বাধ্য হয়েছে। তাদের এই কথা দ্বারা এটা তো স্পষ্ট যে এই অ্যাপার্টমেন্টে কোনো সমস্যা আছে। যে ব্যাপারটা না জানা বেচারা বিঘ্নেশ হাত মুখ ধুয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সে নিজেকে কিছুক্ষণ দেখতে থাকে আর এরপর তাওয়াল দিয়ে মুখ মুছতে থাকে। ঠিক তখনই আয়নাটি থেকে দুটি কালো ভয়ানক হাত বেরিয়ে আসে এবং তার গলা চেপে ধরে। সে কিছুতেই ওই হাতগুলো ছাড়াতে পারছিল না। অনেক চেষ্টার পর সে হাত ছাড়িয়ে নিজেকে সরিয়ে আনে এবং উঠে দাঁড়াতে যায়। ঠিক তখনই আয়না ভেঙে একটি কাঁচ তার চোখে ঢুকে যায় এবং তার চোখ খুলে যায়। এটাও তার একটি স্বপ্ন ছিল। এমন ভাবেই প্রতি রাতে এই সকল ভয়ানক স্বপ্ন সে দেখে চলেছিল। পরদিন তাদের সিনেমার ভূত চরিত্রের রিহার্সেল চলছিল। ভূত মেয়েটি খুব ভালো একটা অভিনয় করতে পারছিল না। তখনই সেখানে চলে আসে কার্তিকা। সে বলে সে একবার চেষ্টা করে দেখতে চায়, আর এরপর সে ক্যামেরার সামনে দাঁড়ায় এবং পোজেস হওয়ার অভিনয় করে। তার কণ্ঠ, অঙ্গভঙ্গি সবকিছু এতটাই চমৎকার হয় যে দেখে মনে হয় সে সত্যি সত্যি যেন পোজেস হয়ে গিয়েছে। সবাই হাততালি দিয়ে তার ভীষণ প্রশংসা করে। বিঘ্নেশও তার হবু স্ত্রীর এমন প্রতিভা দেখে বেশ খুশি হয়ে যায়। রাতে বাড়ি ফিরে বিঘ্নেশ দেখতে পায় পুরো অ্যাপার্টমেন্টটি অন্ধকার হয়ে আছে। সে খুব ধীরে ধীরে মোবাইলের আলো জ্বালিয়ে তার অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছায়। সে সোজা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে ঘুম ভাঙতেই সে তার বিছানায় ফোঁটা ফোঁটা রক্ত দেখতে পায়। পুরো ঘরে রক্ত ছড়িয়েছিল। সে রক্ত অনুসরণ করে কিছুটা দূরে গিয়ে বিঘ্নেশ দেখতে পায় একটি লাশ পড়ে আছে, যার গলা কাটা। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ওই লাশ আর কারণ নয়, বরং তার নিজের। বিঘ্নেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে, এরপর পাগলের মতো হাসতে থাকে। এরকম কয়েকবার চলে। এরপরে তার ঘুম ভেঙে যায়। সে আবারও স্বপ্ন দেখছিল। বিঘ্নেশ বুঝতে পারে না কেন সে প্রতিদিন এমন অদ্ভুত সব স্বপ্ন দেখছে। এইসব স্বপ্নের কারণে তার মাথাও ঠিকঠাক মতো কাজ করে না। সে কিছুই বুঝতে পারছিল না। এই সময় তার বাড়ির কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলে বাইরে কাউকেই দেখতে পায় না। একটু পরই সে তার সামনে এক মেয়েকে চুল ছড়িয়ে বসে থাকতে দেখতে পায়। মেয়েটি মুখ ঘুরিয়ে বসেছিল, শুধুমাত্র তার পিঠ দেখা যাচ্ছিল। বিঘ্নেশ কাছে যেতেই মেয়েটি উধাও হয়ে যায়। এটাও তার একটি দুঃস্বপ্ন ছিল। এই সকল দুঃস্বপ্ন থেকে বাঁচতে বিঘ্নেশ একজন মানসিক রোগীর ডক্টরের কাছে যায়। ডক্টর যদিও তেমন একটা গুরুত্ব দেয় না। সে বলে বিঘ্নেশ সবসময় ভৌতিক সিনেমা দেখে এবং ভৌতিক বই পড়ে। সে ভয়গুলো তার মনে জমতে শুরু করেছে, আর নতুন জায়গায় নতুন অ্যাপার্টমেন্টে এসে সেই ভয়গুলোই বেরিয়ে আসছে তার স্বপ্নের মাধ্যমে। ধীরে ধীরে তার ভয় কেটে যাবে। এখন ডক্টরের কাছ থেকে তো কোনো হেল্প হয় না। বিঘ্নেশ তাই ফিরে আসে এবং নিজে নিজে চেষ্টা করতে থাকে। তার চেষ্টা হলো সারা রাত জেগে থাকা। সে যেহেতু ঘুমালেই রাতের একটা নির্দিষ্ট সময় গিয়ে এই দুঃস্বপ্নগুলো দেখছিল, তাই সে রাতে জেগে থাকতে শুরু করে। তবে ঘুম আটকানো কি এতটাও সোজা? এক সময় তার চোখ লেগে আসে। স্বপ্নে সে দেখতে পায় সে তার ঘরের ভেতরে হাঁটছে। একটি দেওয়ালে সে একটি পারিবারিক ছবি দেখতে পায়। এছাড়াও সে একটি পিয়ানো দেখতে পায়, যেটি একা একাই বাজছিল। একটি ইজি চেয়ার একা একাই দুলছিল। হঠাৎ করে সে তার সামনে একটি মেয়ের লাশ ঝুলতে দেখতে পায় এবং প্রচন্ড চমকে তার ঘুম ভেঙে যায়। ঘুম তাড়ানোর জন্য সে নিজের মুখে নিজেই মারতে থাকে।
নিজেকে ব্যস্ত রাখার জন্য সে তার দলের সবাইকে কল দিতে থাকে, কিন্তু কেউই তার কল রিসিভ করে না। ফলে বেচারা ভিঘ্নেশ সারা ঘরে হাঁটতে থাকে এবং ঘুরতে থাকে শুধুমাত্র ঘুম তাড়ানোর জন্য। একটা সময় ভোরের আলো ফোটে এবং দেখা যায় ঘুম তাড়াতে তাড়াতে সে ঘরের এক কোণে বসেই ঘুমিয়ে পড়েছে। সকাল হতেই তার চোখ খুলে যায়। সারা রাত জেগে থাকার কারণে ভিঘ্নেশ পুরোপুরি বিধ্বস্ত। চোখে ঘুম নিয়ে সে তার ঘরের ওই বড় আয়নাটির সামনে গিয়ে দাঁড়ায়। এক রাতে আয়নায় আবারও ধুলা জমে গিয়েছিল। ভিঘ্নেশ হাত দিয়ে ধুলা পরিষ্কার করতেই চমকে ওঠে। সে বেশ ভয় পেয়ে যায়, কেননা দেখা যায় আয়নায় যে ভিঘ্নেশকে দেখা যাচ্ছে সে একেবারেই বৃদ্ধ। ভয়ে সে চিৎকার করতে থাকে এবং আয়নার বৃদ্ধ ভিঘ্নেশ তার দিকেই তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে। ভিঘ্নেশ আর সহ্য করতে পারে না, বরং সেখানেই জ্ঞান হারায়। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে সে ঝাপসা চোখে বেশ কিছু আত্মাকে তার সামনে দেখতে পায়। জ্ঞান ফেরার পর ভিঘ্নেশ আয়নায় তাকায়। আয়নায় তখনও ওই বৃদ্ধ ভিঘ্নেশ ছিল এবং তার দিকে তাকিয়ে হেসে যাচ্ছিল। এটা দেখে ভিঘ্নেশ আর এক মুহূর্ত বাড়িতে দাঁড়ায় না, দৌড়ে বেরিয়ে যায় এবং রাস্তায় ছুটতে থাকে। পথে সে প্রথমে যে ট্যাক্সি পায় তাতেই উঠে পড়ে, তবে ট্যাক্সির ব্যাক মিররেও সে নিজেকেই বৃদ্ধ অবস্থায় দেখছিল। ভয়ে সে নিজের মুখ ঢেকে চিৎকার করতে থাকে। ট্যাক্সি ড্রাইভার ভিঘ্নেশকে মাতাল ভেবে রাস্তায় নামিয়ে দেয়। ভিঘ্নেশ কোনো মতে পৌঁছে যায় তার বন্ধু আশ্বিনের বাসায়। ভিঘ্নেশ আশ্বিনকে শুরু থেকে সবকিছু খুলে বলে। আশ্বিন কিছুই বিশ্বাস করে না। ভিঘ্নেশ চিৎকার করে বলতে থাকে তার কথায় বিশ্বাস করতে, সে সব সত্যি কথা বলছে। আশ্বিন তবুও বলে ভিঘ্নেশের কিছু একটা ভুল হচ্ছে। আশ্বিন তখন আয়নায় দেখে বলে যে তাকে আয়নায় বাস্তবের চেয়েও সুন্দর লাগছে। এমন পরিস্থিতি দেখে ভিঘ্নেশ কি করবে তা বুঝতে পারছিল না। একে তো না ঘুমিয়ে ঘুমিয়ে সে অসুস্থ হয়ে যাচ্ছে, অন্যদিকে তার বন্ধুই তাকে বিশ্বাস করছে না। সে কিভাবে সবাইকে বিশ্বাস করাবে তাই সে ভাবতে থাকে। এগুলো ভাবতে গিয়ে সে লক্ষ্যই করে না আয়নায় তার ছায়া ছাড়াও একটি ভয়ানক ছায়া দেখা যাচ্ছে। এরপর আশ্বিন এবং ভিঘ্নেশ বেরিয়ে যায় গাড়ি নিয়ে। সারা রাত না ঘুমানো ক্লান্ত ভিঘ্নেশ গাড়িতেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙতেই সে নিজের বৃদ্ধ রূপকে বসে থাকতে দেখতে পায়। কিছুক্ষণ দৃষ্টি সরিয়ে আবারও তাকাতে ভিঘ্নেশ দেখতে পায় পেছনে কেউই নেই, তবে তার বৃদ্ধ প্রতিরূপ চলে যায়নি, বরং সে জায়গা পরিবর্তন করে বসেছে। এইসব দেখে ভিঘ্নেশ আশ্বিনকে তখনই গাড়ি থামাতে বলে এবং ছুটে গাড়ি থেকে বেরিয়ে যায়। আশ্বিন পেছন পেছন আসে এবং জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ভিঘ্নেশ কাঁদতে কাঁদতে বলে সে সব স্থানে এবং সব আয়নাতেই নিজেকে বৃদ্ধ দেখছে, তার নিজের চেহারায় সে ভুলে যাচ্ছে। যা শুনে ভিঘ্নেশের বন্ধু তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তার মস্তিষ্কের অনেকগুলো স্ক্যান করা হয়। ডাক্তার তার বন্ধুকে জানায় ভিঘ্নেশ এক ধরনের মানসিক রোগে আক্রান্ত। এই রোগে মানুষের মস্তিষ্কে তার কাজ, তার ভাবনা এবং আবেগ সবকিছুর মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। সেই দ্বন্দ্বের জের ধরে সে অদ্ভুত সব জিনিসপত্র কল্পনা করতে থাকে। রাতে হয়তো সে বিভিন্ন শব্দ শুনে, আলো দেখে, বিভিন্ন এন্টিটি তার সামনে দেখে যে হয়তো বা বাস্তবে নেই, তবে তার কাছে এগুলো সবই সত্যি। এসব শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। ডাক্তার বলে এতে ভয় পাওয়ার তেমন কিছু নেই, তাকে নিয়মিত ঔষধ খেতে হবে, সবসময় হাসি খুশি রাখতে হবে, আর আপাতত কয়েকদিন যেন তার অ্যাপার্টমেন্টে সে না যায়। এখন ভিঘ্নেশের বন্ধুরা তাকে নিয়ে বেড়াতে বের হয়। তারা সমুদ্রের ধারে যায় এবং আনন্দ করার চেষ্টা করে, তবে সমুদ্রের বিশালতাও যেন ভিঘ্নেশের ভয় কমাতে পারে না। তার মাথায় সারাক্ষণ ভয়ানক সব স্বপ্ন এবং স্মৃতি ঘুরতে থাকে। তার বন্ধুরা সারাদিন চেষ্টা করেও তার মন ভালো করতে পারে না। আশ্বিন রাতে ভিঘ্নেশকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে আশ্বিন ঘুমিয়ে পড়ে। আশ্বিনের কাছে কল দেয় ভিঘ্নেশের বাবা। 2 দিন ধরে সে ভিঘ্নেশের নাম্বারে কল দিয়ে যাচ্ছে, তবে সে কল রিসিভ করছে না। আশ্বিন বলে ভিঘ্নেশ ব্যস্ত আছে, মন দিয়ে কাজ করতে সে তার ফোন অফ রেখেছে। আশ্বিনকে তাদের অন্য বন্ধু প্রভা জিজ্ঞাসা করে সে ভিঘ্নেশের ব্যাপারে তার বাবাকে সত্য কথা কেন বলল না। উত্তরে আশ্বিন বলে ভিঘ্নেশের বাবা তাকে অনেক বেশি ভালোবাসে। তার এই অবস্থা শুনে সে খুবই চিন্তিত হয়ে পড়বে। কার্তিকাও ভিঘ্নেশকে একের পর এক কল দিয়ে যাচ্ছিল, কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছিল সে। ফলে সে নিজেও চিন্তায় পড়ে যায়। ভিঘ্নেশকে আমরা আশ্বিনের বাড়ির ছাদে দেখতে পাই। সে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়েছিল। প্রভা এবং আশ্বিন ভিঘ্নেশকে পাহারা দিতে দিতে সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে সে দেখতে পায় তাদের সাথে ভিঘ্নেশ নেই। তাকে রাস্তায় রাস্তায় পাগলের মতো হাঁটতে দেখা যায়। সে কখনো সাবওয়ে স্টেশনে, কখনো ফুটপাতে কিংবা রাস্তার এখানে সেখানে বসে থাকে। মূলত তার অনেক ঘুম আসছিল, আর সে কিছুতেই চাইছিল না যে তার ঘুম আসুক।
এই কয়েকদিন তো সে কোনো মতে নিজের ঘুম আটকে রাখতে পেরেছে, তবে আজ এভাবেই বসে থাকতে থাকতে হঠাৎই তার চোখ লেগে আসে। চোখ খুলতেই সে নিজেকে তার অ্যাপার্টমেন্টে দেখতে পায়, তাও স্বাভাবিক অবস্থায় নয়, বরং সে শূন্যে ভাসছিল। হুঁশ আসতেই বিঘ্নেশ মাটিতে আছড়ে পড়ে এবং দৌড়ে আবারও সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে আবারও নিজেকে তার অ্যাপার্টমেন্টেই দেখতে পায়। এবারও সে ছুটে বেরিয়ে যায়। এভাবে করে সারা রাত চলতে থাকে। ভোরের আলো ফুটতেই বিঘ্নেশের বন্ধু তাকে পাগলের মতো খুঁজতে থাকে। তারা বিঘ্নেশের অ্যাপার্টমেন্টের দিকে রওনা হয়। বিঘ্নেশের বাবা জানায় যে সে বিঘ্নেশের বাড়ির দিকেই যাচ্ছে। বিঘ্নেশের সাথে কথা বলে সে তাকে জানাবে। বিঘ্নেশের বাড়ির সামনে আসতেই সেখানে চিন্তিত মুখে কার্তিকাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কার্তিকা তাদেরকে জিজ্ঞাসা করে যে তাদের ডিরেক্টর ফোন ধরছে না, দরজা খুলছে না, সে কোন কাজে এত ব্যস্ত। আশ্বিন অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কার্তিকার বাড়িতে যায়নি। এবার কার্তিকা আরো বেশি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে বিঘ্নেশের কি হয়েছে। আশ্বিন তাকে সবকিছু খুলে বলে। কার্তিকা আফসোস করে বলে বিঘ্নেশের উচিত ছিল তাকে সবকিছু খুলে বলা। অন্যদিকে বিঘ্নেশের বাবা আবারও কল দিতে থাকে। আশ্বিন তাকে কি বলবে তা কিছুই বুঝে উঠতে পারছিল না। কার্তিকা বলে তাদের আর সময় নষ্ট না করে বরং পুলিশে খবর দেওয়া উচিত। তারা পুলিশের কাছে যাওয়ার ব্যাপারে ভাবছিল, ঠিক তখনই আমরা বিঘ্নেশকেই পুলিশ স্টেশনে দেখতে পাই। পুলিশ তাকে বলে সে যে বাড়িতে থাকছে ওই বাড়িতে এর আগে 3 বন্ধু থাকতো, যাদের সবার ঝুলন্ত লাশ বাড়িতে ওঠার একদিন পরই পাওয়া গিয়েছিল। এরপর এক বিবাহিত দম্পতি সেখানে ওঠে। এই বাড়িতে ওঠার 4 দিন পর তাদের গলাকাটা লাশ এই বাড়ি থেকে উদ্ধার করা হয়। ওই 3 বন্ধুদের ব্যাপারে বলা হয় যে তারা হয়তোবা নিজেদেরকে শেষ করার জন্যই এই বাড়িটিকে বেছে নিয়েছিল, তাই তো বাড়িতে ওঠার একদিন পরই তারা নিজেদেরকে শেষ করে দিয়েছিল। এছাড়া ওই দম্পতিকে এক ডাকাত মেরে ফেলেছে বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে ওই দম্পতি যেদিন লাশ পাওয়া গিয়েছিল সেই দিন ওই বাড়িতে এক ডাকাত ঢুকেছিল, যে কিনা এখন জেলে আছে। বিঘ্নেশ পুলিশের কাছে জানতে চায় ওই ডাকাত কোন জেলে আছে। বিঘ্নেশ ওই জেলে চলে যায় ডাকাতের সাথে কথা বলার জন্য। ডাকাত কাঁদতে কাঁদতে বলে সে ওই দুজনকে খুন করেনি। সে যাওয়ার পর দেখেছিল স্বামী স্ত্রী ছুরি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং একে অন্যকে মেরে ফেলেছে। সে তো শুধুমাত্র চুরি করতেই ওই বাড়িতে গিয়েছিল, আর এইসব কিছু দেখে সে চুরি না করেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করেনি এবং সিসিটিভি ক্যামেরার ভিত্তিতে তাকে ধরে নিয়ে এসেছে। একদিকে বিঘ্নেশ এই চোরের কাছ থেকে সবকিছু শুনছিল, অন্যদিকে বিঘ্নেশ বেরিয়ে যাওয়ার পর তার বন্ধুরা সবাই থানায় এসে উপস্থিত হয়েছিল বিঘ্নেশের মিসিং ফাইল রিপোর্ট করার জন্য। পুলিশ বলে এই ছেলেটি তো কিছুক্ষণ আগেও থানায় এসেছিল, সে কিভাবে হারাবে। আশ্বিন অবাক হয়ে জিজ্ঞাসা করে বিঘ্নেশ কেন থানায় এসেছিল। পুলিশ বলে সে যে বাড়িতে থাকে সেই বাড়ি সম্পর্কে খোঁজ খবর করতেই সে এখানে এসেছিল। পুলিশের কাছ থেকে তারা জানতে পারে বিঘ্নেশের বাড়িতে এর আগে 1 সপ্তাহের ব্যবধানে 5টি খুন হয়েছে। এই সব কিছু শুনে তারা সবাই, বিশেষ করে কার্তিকা, বেশ চিন্তিত হয়ে পড়ে। এদিকে বিঘ্নেশ চলে যায় সস্তা একটি হোটেলে। সেখানে গিয়ে সে নিজেকে বিছানার সাথে বেঁধে নেয় এবং জেগে থাকার চেষ্টা করতে করতে ঘুমিয়ে পড়ে। চোখ বন্ধ হতেই সে রশি খুলে চলে যায় তার সেই অ্যাপার্টমেন্টে। হুঁশ ফেরার পর সে নিজেকে অ্যাপার্টমেন্টে দেখে প্রচন্ড দুঃখ, কষ্ট এবং হতাশায় চিৎকার করতে থাকে বিঘ্নেশ। অন্যদিকে বিঘ্নেশের বাবা মা তার খবর না পেয়ে এতটাই চিন্তিত হয়ে পড়ে যে তারা বিঘ্নেশের বাড়িতে এসে পৌঁছায়। তবে অনেকক্ষণ যাবৎ কলিং বেল দেওয়ার পরও কেউ দরজা খোলে না। বিঘ্নেশের বাবা প্রতিবেশীদের তার সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে তারা কেউই বিঘ্নেশ সম্পর্কে কিছুই জানতো না। এবার তারা চলে যায় আশ্বিনের বাড়িতে। চিন্তিত বাবা মা আশ্বিনকে জিজ্ঞাসা করে তার ছেলের সঙ্গে তারা কি করেছে, তারা কেন বলছে না তার ছেলে কোথায় আছে। আশ্বিন তাদের সবকিছু বললে আশ্বিনের বাবা বলে সে অন্তত পক্ষে তাকে এইসব কিছু জানাতে পারত। আশ্বিন বাকিদের চিন্তা করতে মানা করে এবং বলে সে সূর্য ওঠার আগেই তার বন্ধুকে খুঁজে বের করবে। বিঘ্নেশের বাবাও আশ্বিনের সাথে যোগ দেয়। এদিকে নিজের অ্যাপার্টমেন্টে বিঘ্নেশের জ্ঞান ফিরে আসে। তার অবস্থা বেশ খারাপ ছিল। সে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। ঠিক তখনই ফিসফিস শব্দ শুনতে পায়। ধীরে ধীরে সে এগিয়ে গিয়ে একটি ঘরের দরজা খোলে। সেই ঘরে সে একটি মেয়ের ছায়া দেখতে পায়, যা আবারও মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। তবে এই শব্দ তার কানে আসতেই থাকে। দেওয়ালে কান পেতে পেতে এবং দেওয়াল ঠুকে ঠুকে বিঘ্নেশ শব্দের উৎস বের করার চেষ্টা করে। একসময় সে একটি ফাঁপা দেওয়াল খুঁজে পায়। এটি সেই দেওয়াল যেখানে একটি ছিদ্র রয়েছে। বিঘ্নেশ সহজেই হার্ডবোর্ডের দেওয়ালটি সরিয়ে ফেলে। দেওয়ালের পেছনে একটি দরজা পাওয়া যায়।
বিঘ্নেশ একটি লণ্ঠন জ্বালায় এবং ঘরটিতে প্রবেশ করে। এই ঘরটি সে আগেও দেখেছে তার স্বপ্নে। ঠিক তার স্বপ্নের মতোই এই ঘরে একটি পারিবারিক ছবি আছে। একা একা দুলতে থাকা একটি ইজি চেয়ার এবং একা একা বাজতে থাকা একটি পিয়ানো আছে। এমনকি তার স্বপ্নে তার হাতে একটি লণ্ঠনও ছিল। ওই ঘর থেকে বেরিয়ে বিঘ্নেশ সরাসরি চলে যায় এজেন্ট ভারাসানের কাছে। সে ভারাসানের গলা চেপে ধরে জিজ্ঞাসা করে, ভারাসান তো বলেছিল এই বাড়িতে 2টি ঘর আছে, তবে সেখানে তো 3টি ঘর আছে। তৃতীয় ঘরটি লুকিয়ে রাখা হয়েছে এবং সেই ঘরের জন্যই সে পাগল হয়ে যাচ্ছে। এই বাড়ির আসল রহস্য কি? ফারাসান ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে সে কি ওই ঘরের দরজা খুলেছে কিনা। বিঘ্নেশ বলে সে ওই ঘরের দরজা খুলে ফেলেছে। এরপর ফারাসান বলতে থাকে যে এই অ্যাপার্টমেন্ট 10 বছর আগে তৈরি করা হয়েছে। ওই সময় মাত্র 2টি অ্যাপার্টমেন্টই বিক্রি হয়েছিল। এই 2টি অ্যাপার্টমেন্ট যে মালিকের ছিল সে নিচের তলার অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দেয় এবং একটিতে সে থাকতে শুরু করে। ওই অ্যাপার্টমেন্টে যারা থাকতো সেই পরিবারের সাথে কি হয়েছিল তা কেউই জানে না। ফারাসান এখানে সেক্রেটারি হিসাবে কাজ করত। ধীরে ধীরে এই বিল্ডিং এর সবগুলো ফ্ল্যাট বিক্রি হয়ে গেলেও ওই ফ্ল্যাটটি বিক্রি হয় না। কেউ ফ্ল্যাটটি কেনেই না। এই সম্পর্কে কেউ কিছুই জানতো না। তাই ধীরে ধীরে ফারাসান বুদ্ধি করে ফ্ল্যাটটি নিজের বলে দাবি করতে থাকে। ফ্ল্যাটের চাবি তৈরি করে নেয়, চাবি দিয়ে ওই ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে আর এরপর ফ্ল্যাটটি নিজের নামে করে ভাড়া দেওয়ার চেষ্টা করে। 2বার ফ্ল্যাটটি ভাড়া দেয়, তবে 2বারই এখানে থাকা সব মানুষেরা মারা যায়। প্রথমে ওই 3 বন্ধু এবং পরবর্তীতে ওই দম্পতি। এরপরও ভারাসানের লোভ কমে না। শেষ পর্যন্ত সে বিঘ্নেশকে ভাড়া দেয়। ভারাসান এখানে অনুরোধ করে বিঘ্নেশ যেন এই ব্যাপারে কাউকে কিছু না বলে। এর বদলে সেই ফ্ল্যাট বিনা পয়সায় বিঘ্নেশকে থাকার জন্য দিবে। এমনিতেও এই ফ্ল্যাটের মালিকের কোনো হদিস নেই। সেই ফ্ল্যাটের ব্যাপারে কোনো খোঁজ খবরও নেয় না। ফলে বিঘ্নেশ বেশ চিন্তায় পড়ে যায়। সে আবারও ওই ঘরটিতে ফিরে আসে এবং ওই পারিবারিক ছবিটি দেখতে থাকে। এই ঘরটি ভারাসানি মূলত ওই কার্ডবোর্ড দিয়ে ঢেকে রেখেছিল, যাতে করে ওই ফ্ল্যাটে থাকতে আসা কোনো ভাড়াটিয়াই এই ভয়ানক ঘরের ব্যাপারে জানতে না পারে। এখন এই ঘরের মধ্যে থাকা ওই পারিবারিক ছবিটি দেখতে দেখতে হঠাৎই বিঘ্নেশের কিছু একটা হয়ে যায়। ছবি থেকে এক ঝলক আলো বের হয় এবং ছবিটি একটি টিভির মতো স্ক্রিনে পরিণত হয়ে যায়, যেখানে সে ওই পরিবারের অতীত দেখতে থাকে। ওই পরিবারটির মুখ্য একজন বৃদ্ধা মহিলা ছিল। ওই বৃদ্ধা তার সন্তান নাতি নাতনিদের নিয়ে এই ফ্ল্যাটেই থাকতো। সবকিছু ঠিকঠাকই ছিল, তবে অদ্ভুত ব্যাপার একটাই ছিল। সেটা হলো বৃদ্ধা তার 3 বছর আগে মারা যাওয়া স্বামীকে দেখতে পেত এবং তার সাথে সব সময় কথা বলতো। পরিবারের কার সাথে কি হতে চলেছে তা বৃদ্ধার স্বামী তাকে আগে ভাগেই বলে দিত। বৃদ্ধা একদিন তার বড় ছেলে আশোককে এই ব্যাপারে বলে, তবে আশোক মায়ের কথায় মোটেও বিশ্বাস করে না। সে মাকে বলে বাড়ি ফিরে সে এই ব্যাপারে কথা বলবে। ফেরার সময় আশোকের অ্যাক্সিডেন্ট হয়, তার কথা বলার ক্ষমতা নষ্ট হয়ে যায়। ডাক্তাররা জানায় আশোক আর কখনোই কথা বলতে পারবে না। তবে বৃদ্ধা ছেলেকে বলে তার বাবা জানিয়েছে সে 2 দিনের ভেতরই কথা বলতে পারবে। বিঘ্নেশ এইটুকু দেখার পর তার বাড়ির কলিং বেল বেজে ওঠে এবং তার সামনে চলতে থাকা অতীতের দৃশ্য বন্ধ হয়ে যায়। কলিং বেল শুনে বিঘ্নেশ দরজা না খুলে বরং কানে হাত দিয়ে বসে থাকে। সে এখন পুরো ঘটনা না জেনে কোথাও যেতে চায় না। ওই সময় দরজায় ছিল আশ্বিন এবং বিঘ্নেশের বাবা। তারা অনেকক্ষণ যাবৎ কলিং বেল দিয়ে চলে যায় এই ফ্ল্যাটের মালিকের খোঁজে। তবে বিল্ডিং এর সিকিউরিটি গার্ড এই ফ্ল্যাট বা তার মালিক সম্পর্কে কিছুই জানতো না। এখন আশ্বিনরা চলে যাওয়ার পর বিঘ্নেশ আবারও অতীত দেখতে শুরু করে। দেখা যায় বৃদ্ধার কথা মতো আশোক 2 দিন পর কথা বলতে শুরু করেছে। এই ঘটনায় পরিবারের সবাই বেশ চমকে যায়। তারা তার মার কথা বিশ্বাস করতে শুরু করে। তাদের মায়ের কথায় বিশ্বাস করার আরো কারণ আছে। একদিন বৃদ্ধা তাদেরকে ডেকে বলে আশোকের মেয়ে মাহিমা পিয়ানো প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আশোকের বাবাই নাকি তাকে এই ব্যাপারে জানিয়েছে। বৃদ্ধা এই কথা বলার কিছুক্ষণ পর মাহিমা বাড়ি ফিরে আসে এবং এই সুসংবাদ দেয়। তবে এই সংবাদ তো তারা আগে থেকেই জানতো। এভাবেই সব সুসংবাদ দেওয়ার পর একদিন বৃদ্ধা অদ্ভুত এক সংবাদ দেয়। সে তার 2 ছেলেকে ডেকে বলে তাদের বাবার সাথে তার কথা হয়েছে। তাদের বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী আগামী 2 বছরের ভেতর তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তারা পথে নেমে যাবে। এমনকি পরিবারের প্রত্যেক সদস্য আগামী 2 বছরের ভেতর একে একে মারা যাবে। তবে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটা উপায় বৃদ্ধার স্বামী তাকে বলে দিয়েছে।
তা হলো তাদের সবাই মিলে আলাদা আলাদা কষ্ট পেয়ে মারা যাবার চেয়ে সবাই একসাথে মারা গেলে তাদের পরিবারের জন্য ভালো হবে, এবং তারা সবাই যদি একসাথে মারা যায় তাহলে তাদের আত্মা পরকালে মিলিত হবে। দুই ছেলে এই কথা শুনে ভীষণ চমকে ওঠে। স্বাভাবিক মানুষের মতোই মাকে তাদের কাছে পাগলের মতো মনে হয়। তখন তার মা রেগে বলে তাদের বাবা এতদিন যা বলেছে সব সত্যি হয়েছে, তাহলে পাগলামিটা কোথায়? তার বাবার প্রতিবারের কথা মতো এবারও সব মিলে যাবে, তাই তাদের উচিত আলাদা আলাদা ভাবে মারা গিয়ে কষ্ট না পেয়ে বরং সবাই একত্রে আনন্দের সাথে মারা যাওয়া। ফলে দুই ভাই বেশ চিন্তায় পড়ে যায়। শেষ পর্যন্ত তারা তাদের সিদ্ধান্ত নেয়। এক রবিবার সবাই মিলে পূজা করে এবং সবাই সাদা কাপড় পরে সিলিং এ দড়ি ঝোলায়। এরপর তারা কোনো কিছু না জেনেই ওই বন্ধ ঘরে ফাঁসিতে ঝুলে পড়ে। আসল সত্য হলো বৃদ্ধার স্বামী তাকে এমন কিছুই বলেনি, এমনকি তার স্বামী তাকে কখনোই ভবিষ্যৎবাণী করেনি। শুধুমাত্র বৃদ্ধার কল্পনায় বৃদ্ধার স্বামী একবার তাকে বলেছিল যে সে পরকালে একা থাকতে কষ্ট পাচ্ছে। বৃদ্ধা তখন স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেছিল সে খুব জলদি তার পুরো পরিবার নিয়ে তার সাথে থাকার ব্যবস্থা করবে, আর এই ব্যবস্থাই সে করেছে। সে প্রথমে আশুকের অ্যাক্সিডেন্টের পর ডাক্তারের সাথে কথা বলেছে এবং ডাক্তারকে মিথ্যা বলতে বলেছে সবার সামনে। ডাক্তারের মাধ্যমে সে আগে থেকেই জেনে নিয়েছিল যে দুদিনের মধ্যেই আশুক কথা বলবে। তবে সে ডাক্তারকে বলেছিল যে সে যেন সবাইকে বলে আশুক আর কখনোই কথা বলতে পারবে না। শুধুমাত্র তাই নয়, নাতনির প্রথম হওয়ার ব্যাপারটাও তার একটি পরিকল্পনার অংশ ছিল। মাহিমা আগেই দাদিকে কল দিয়ে এই খবর দিয়ে দিয়েছিল। কোনো দিব্য শক্তি তাকে এই ব্যাপারে জানায়নি। এই সব কিছু সে করেছে সবাই যাতে তার কথা বিশ্বাস করে এবং তার কথা মতো নিজেদেরকে শেষ করে দেয়, তাহলেই তারা সবাই তার স্বামীর কাছে পরকালে যেতে পারবে। এই সব কিছু বৃদ্ধার অসুস্থ মস্তিষ্কের ফল। তার জন্য তার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে। পুরো ঘটনা দেখার পর বিঘ্নেশ লক্ষ্য করে ঘরের দরজাটি বন্ধ হয়ে গিয়েছে। দরজার সামনে আগের মতো দেওয়াল উঠে গিয়েছে এবং বোঝার উপায়ই নেই যে এই দেওয়ালের পেছনে কি আছে। আশ্বিন এবং বিঘ্নেশের বাবা তার ফ্ল্যাটে এসে তাকে খুঁজে পায় না। তারা অনেকক্ষণ ধরে খোঁজে কিন্তু কোথাও বিঘ্নেশ নেই। বিঘ্নেশ তাদের আওয়াজ ঠিকই শুনতে পায় এবং দরজা ধাক্কা দিয়ে বলতে থাকে সে ভেতরে আটকে গিয়েছে। তবে বিঘ্নেশের আওয়াজ তাদের কান পর্যন্ত যায় না। তারা কিছুক্ষণ খোঁজার পর ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। এতে করে বিঘ্নেশ প্রচন্ড হতাশ হয়ে পড়ে। তখনই তার সামনে সেই বৃদ্ধার আত্মা আসে। বৃদ্ধা বলে এই ফ্ল্যাটে শুধুমাত্র আত্মারাই থাকতে পারে, সাধারণ মানুষেরা এখানে থাকতে পারে না। এখানে থাকতে হলে তাকেও আত্মা হয়ে থাকতে হবে। একথা বলে বৃদ্ধা সিলিং দেখায় যেখানে একটি দড়ি ঝুলছিল। বিঘ্নেশ আয়নার দিকে তাকাতেই তার বৃদ্ধ চেহারা দেখতে পায়। এই ভয়ানক জীবন শেষ করতে বিঘ্নেশ দড়িতে ঝুলে পড়ে। তবে তার ভাগ্য ভালো ছিল, তাই তো দড়ি ছিঁড়ে সে নিচে পড়ে যায়। ততক্ষণে দরজা খুলে গিয়েছিল এবং সে বাইরে দৌড়ে চলে যায়। কিছু একটা তাকে টেনে আবার ওই ঘরের ভেতরে নিয়ে আসে। বিঘ্নেশ বহু কষ্ট করে নিজেকে আটকানোর চেষ্টা করে। সে কোনো মতে উঠে দাঁড়ায় এবং একটি ছুরি হাতে নিয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে দৌড়ে বেরিয়ে যায়। হঠাৎই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা প্রথম দৃশ্যে দেখা মেয়েটিকে একদল আত্মার কবলে দেখতে পাই। আত্মার হামলায় মেয়েটি জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং লেখা ওঠে দ্য এন্ড। এটাই ছিল বিঘ্নেশের তৈরি সেই হরর সিনেমা। ট্রায়াল দেখে প্রযোজক বিঘ্নেশের খুব প্রশংসা করে এবং বলে এই সিনেমা দেখে মনে হচ্ছে এই সিনেমার ঘটনাগুলো পরিচালক নিজেই অনুভব করে দেখেছে। এই কথা শুনে বিঘ্নেশ চুপ করে যায়। প্রযোজক তো জানেই না যে এটি সত্যি পরিচালকের সাথে ঘটেছে, অর্থাৎ বিঘ্নেশের সাথে ঘটেছে। বাড়ি ফিরতে ফিরতে বিঘ্নেশ ভাবতে থাকে সেই রাতের কথা। সেদিন ওই বাড়িতে থাকা অসংখ্য আত্মা তাকে ঘিরে ধরেছিল। সে কি করবে, কি করে পালাবে কিছুই বুঝতে পারছিল না। ওই সময় বারাসানু সেখানে আসে তার খোঁজ নিতে। তখন পজেস অবস্থায় বিঘ্নেশ তাকে ছুরি মেরে দেয়। আত্মারাই মূলত তাদের ফ্ল্যাট অবৈধভাবে দখল করার জন্য বিঘ্নেশের মাধ্যমে তাকে মেরে ফেলেছিল। বারাসানকে মারার পর আত্মারা বিঘ্নেশকে মারতেই যাবে, ঠিক তখনই বিঘ্নেশ চিৎকার করে বলতে থাকে সে তাদের কি ক্ষতি করেছে, তাদের সাথে তো তার কোনো সম্পর্কই নেই। সে এখানে এসেছিল তার জীবনটাকে নতুন করে শুরু করতে, তার নিজের মতো করে কিছু একটা করতে চেয়েছিল সে, কিন্তু আত্মাদের কবলে পড়ে তাকে একটা খুন করতে হয়েছে। এখন তাকে নাকি নিজেকে শেষ করে দিতে হবে। এর কারণ কি? সে তো কারোর কোনো ক্ষতিই করেনি। এই বলে বিঘ্নেশ কাঁদতে থাকে। ঠিক তখনই দুটি বাচ্চার আত্মা এগিয়ে আসে এবং তার হাত ধরে তাকে অন্ধকার কুঠুরি থেকে আলোর দিকে নিয়ে যায়।
তারা হাত ধরে তাকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে নিয়ে আসে আর অ্যাপার্টমেন্টের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। এভাবেই সে ওই ভয়ানক অ্যাপার্টমেন্ট থেকে মুক্তি পায়। এখন মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই বিঘ্নেশ কার্তিকার সাথে ঘুমিয়ে আছে। হঠাৎই একটি দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায় আর এরই সাথে আজকের এই গল্প শেষ হয়ে যায়। হয়তোবা এই সিনেমার কোনো পরবর্তী পার্ট আসতে চলেছে, যেখানে হয়তোবা আমরা দেখতে পাবো যে ওই আত্মারা এখনো পর্যন্ত বিঘ্নেশের পিছু ছাড়েনি, তাই তো এখনো সে এই সকল দুঃস্বপ্ন দেখছে। আপনাদের কি মনে হয় এই ব্যাপারে কমেন্ট অবশ্যই করবেন। সেই সাথে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো। নতুন কোনো মুভির এক্সপ্লেনেশনের জন্য কমেন্টে ওই মুভির নামটা বলতে ভুলবেন